জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। র্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সেই 10 জন ডাক্তারি পড়ুয়াকে ক্লাসে ফেরার অনুমতি দিল হাইকোর্ট। ওই পড়ুয়াদের ক্লাস ও হোস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। এটাই থ্রেট কালচার, এমনটাই দাবি করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থ্রেট কালচার, আরজিকর খুন ধর্ষণের ঘটনার পর এই থ্রেট কালচারের অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। উত্তপ্ত হয়ে উঠেছিল আরজিকর হাসপাতালও। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তদন্ত কমিটি গড়ে তাদের সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। পরে চিকিৎসকদের সঙ্গে নবান্নে বৈঠকে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন, আমাদের তো জানাননি। ইউ শুড হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট to the health department এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট টু মি। আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কারো বিরুদ্ধে আপনি একটা গ্রিভেন্সেস পেতে পারেন, কিন্তু আপনি হট করে নিজে ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা থ্রেট কালচার নয়। রাজ্যকে না জানিয়ে এই কাজ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিষয়টি গড়ায় আদালতে। গত অক্টোবরে 51 জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন তুলে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। একই ঘটনার পুনরাবৃত্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও। গত 11 অক্টোবর র্যাগিংয়ের অভিযোগে 10 জন ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। ক্লাস ও হোস্টেলে ঢোকায় জারি হয় নিষেধাজ্ঞা। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন পড়ুয়ারা। সেই মামলাতেই আদালত জানিয়ে দেয় 11 তারিখ থেকে ক্লাস করতে পারবেন তারা, যদিও হোস্টেলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকছে। হিয়ারিং তো দেয়নি, চার্জটা কি তাই জানে না। কে চার্জটা কি, চার্জটা তো ফর্মুলেট করতে হবে। চার্জটা কি তাই জানে না, অথচ তাদেরকে সব ডিভাইড করে দিল, তাদের কোনো হিয়ারিং দিল, ন্যাচারাল জাস্টিসটাকেই ভায়োলেট করে দিল। আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে অথরিটি, যে কলেজ অথরিটি সমস্ত এই যে সমস্ত অ্যাজিটেটিং ডাক্তার তারা যে অ্যাঙ্গার এক্সপ্রেস করেছে, তারা যে থ্রেট দিয়েছিল কলেজ অথরিটির ওপর, তার ভিত্তিতে কিন্তু এগুলো তার ভিত্তিতে সমস্ত ডিভাইড হয়ে গেল। থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল আরজিকর কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর দাবি ছিল প্রমাণ ছাড়া এভাবে শাস্তি দেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলেছিলেন, এটা থ্রেট কালচার না? একই সুর আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এটাই তো থ্রেট কালচার। থ্রেট কালচারটা করলো কারা? থ্রেট কালচার করলে এই অ্যাজিটেটিং ডাক্তাররা প্রেশার দিয়ে করাতে হবে, সাসপেন্ড করতে হবে, ডিভাইড করতে হবে। দ্যাট ইজ কল্ড থ্রেট কালচার। আরজিকরের ঘটনার পর চিকিৎসা ক্ষেত্রে থ্রেট কালচারের অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট গঠন করেন আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। আদালতের তরফে সাসপেনশন নিয়ে নির্দেশিকার পর ময়দানে নামে অভিযুক্ত পড়ুয়াদের একাংশ। পাল্টা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন নামে সংগঠন গড়ে তোলা হয়। সেখানে পাল্টা ফ্রন্টের পড়ুয়াদের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ তুলতে থাকেন তারা। সাসপেনশন প্রত্যাহারের পর যে সুর আরও চড়া হয়। এরপর বর্ধমান মেডিকেল কলেজেও একই ঘটনা। একাংশের প্রশ্ন, এর ফলে আরও চওড়া হলো জুনিয়র ডাক্তারদের মধ্যে ফাটল। থ্রেট কালচারের সারবত্তা নিয়েও কি প্রশ্ন উঠে গেল না? ক্যামেরায় পার্থর সঙ্গে অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় মুখোপাধ্যায় বিজেপির, আমাদের সঙ্গে সিপিএম এর শুভজিৎ সরকার রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন WBJDA প্রণয় মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, আর WBJDF ডক্টরস ফ্রন্ট তার তরফে রয়েছেন বিপ্রেশ চক্রবর্তী। আমি শুরুতেই বিপ্রেশের কাছে আসবো। বিপ্রেশ, যে প্রশ্ন দিয়ে প্রতিবেদনটা শেষ হলো, যে থ্রেট কালচারের অভিযোগ উঠছে, সাসপেন্ড করা হচ্ছে, তার সাসপেনশনের প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, আদালতে মামলা হচ্ছে, আদালত খারিজ করে দিচ্ছে, আবার তারা কাজে যোগ দিয়ে তারা অ্যাসোসিয়েশন গঠন করছেন। একই ছবি যদি বর্ধমান মেডিকেলেও দেখি, তাহলে তো লোকের মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে থ্রেট কালচার বিষয়টা কারা? যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটাই থ্রেট কালচার, যে এদের জোর করে দাগিয়ে দেওয়া হয়েছিল এবং সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। দেখুন, এই প্রশ্নটা অনেকগুলো আঙ্গিক রয়েছে। প্রথম কথা হচ্ছে, কোর্টের সিদ্ধান্ত নিয়ে যে বলতে চাই, অভিযোগ ছিল র্যাগিংয়ের, থ্রেট কালচারের। সেখানে এই র্যাগিংগুলো কোথায় হয়? র্যাগিংগুলো মূলত হয় হস্টেলগুলোতে। আপনি খুব একটা জিনিস পর্যবেক্ষণ করবেন, কোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্লাসের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু হস্টেলে ঢোকার থেকে এখনও কিন্তু সেই যে ডিবার্ট ফ্রম হস্টেল সেটা কিন্তু এখন বহাল থাকছে। তারপরে নিশ্চয়ই কোর্ট সেখানে নিশ্চয়ই কিছু পর্যবেক্ষণ করে থাকবে। কোর্টও মনে করেছে এই যে র্যাগিংয়ের ঘটনাগুলো, যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময় হস্টেলের আশপাশেই বা হস্টেলের ক্যাম্পাসের মধ্যেই হয়ে থাকে,
এই গেল এই যে হাইকোর্টের অর্ডার এসে সেই পার্টটা নিয়ে। সেকেন্ড কথা যেটা, যখন এই অভিযোগগুলো উঠেছিল একজন দুজন নয়, বিভিন্ন মেডিকেল কলেজে এত লোকজন অভিযোগ করেছে, এত ছাত্রছাত্রী অভিযোগ করেছে, তাদের একটা ঘরে যদি বসতে বলা হয় সেই ঘরে হয়তো জায়গা হবে না। তার মানে এতগুলো ছেলে মেয়ে কি মিথ্যে বলছে? এক নম্বর। দ্বিতীয় কথা, যদি তারা মিথ্যে বলেই থাকতো, তারা তো কর্তৃপক্ষের কাছে প্রতিটা এনকোয়ারি কমিটি হয়েছে, সেই এনকোয়ারি কমিটিতে সেই কলেজের যারা মাথা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডি, প্রফেসর, এমএসভিপি, ডিরেক্টর, প্রিন্সিপাল সবাই ছিলেন। তারা তাদের বয়ানগুলো শুনেছেন, ক্রস চেক করেছেন এবং সেই রিপোর্টের বেসিসে ওনারা কিছু রেকমেন্ডেশন দিয়েছিলেন। এবার আমরা বারবার বলছি যে একটা গ্রিভেন্স রিড্রেসাল কমিটি হোক কলেজ স্তরে, কারণ আমার কোনো এক জুনিয়র ভাই বা বোন, সে যদি হতে পারে আমার থেকেই সে থ্রেটেন ফিল করছে এবং সে কোনো কারণে সেই জিনিসটা কাউকে বলতে পারছে না, তার জন্য একটা কলেজ স্তরে একটা কমিটি থাকা উচিত। তার পক্ষে তো কখনো পসিবল নয় কি যে সে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো বড়, তাদের কাছে কখনো সে পৌঁছতে পারবে না, তাহলে তার কথাগুলো কে শুনবে? এইবার কথাটা হচ্ছে হয়তো আর তৈরি করে দেওয়া হলো, আমাদের দাবি অনুযায়ী বা রিকোয়েস্ট অনুযায়ী একটা কমিটি তৈরি করা হলো স্টেট মানে আমাদের কলেজ লেভেলে। তাহলে যেভাবে মুখ্যমন্ত্রী বা সরকারের মাথারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের মতো করে বলছেন যে আপনারা কি বেসিসে আমাদের না জানিয়ে জিনিসটা করলেন, তাহলে তো সে কলেজ লেভেলে এই যে অভিযোগগুলো সে জারি হোক না কেন, সেই যেই অ্যাসোসিয়েশন হোক, অ্যাসোসিয়েশন ডাজন্ট ম্যাটার, আমরা তো সবাই ছাত্রছাত্রী, সেই কষ্টগুলো সমস্যাগুলো কারা শুনবে? এবং তাদের সেই রেকমেন্ডেশনগুলোকে যদি মান্যতা না দেওয়া হয়, সেগুলোকে নালিফাই করে দেওয়া হয় সরকারের তরফ থেকে, কোথাও দেখা যাচ্ছে এই যে যারা অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বা যারা এদের প্রোটেক্ট করতে হয়েছে, তারা কিন্তু একটা কমন সূত্রে বাঁধা। সে কমন সূত্রটা এটাই যে তারা বিভিন্নভাবে দেখা যাচ্ছে শাসক দল ঘনিষ্ঠ হয়ে পড়ছে। না, কিন্তু বিপ্রেশ, তোমরা এটা বলছিলে যে আমরা কাজে ফিরতে ভয় পাচ্ছি এই জায়গা থেকে, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখন হাসপাতালে রয়েছে। তার মধ্যে আমি যদি আরজি করের কথা বলি বা বর্ধমান বলি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হাসপাতালে ছিলেন বলে সমস্যা হচ্ছিল, তারা তো আবার ফিরে এলেন। ভয়ের পরিবেশ তো দেখো, ভয়ের পরিবেশ বিভিন্নভাবে ছড়ায়, কখনো সেটা কাজের পরিবেশে বিভিন্নভাবে ভার্বাল হ্যারাসমেন্টের মাধ্যমে হোক, কখনো ওকে বিভিন্নভাবে ডিরেক্টলি থ্রেটেন করা হয়, কখনো ওকে এটা ভয় দেখায় যে তুমি যে এই এক্সপিরিয়েন্সগুলো ফেস করছো সেগুলো কোথাও মুখ খুললে তোমাকে এটা করে দেওয়া হবে, ফেল করিয়ে দেওয়া হবে, এই যে বলার সাহসটা পাচ্ছে। কথার কথা বলছি, কারোর সাথে কারো পার্সোনাল কনফ্লিক্ট থাকতেই পারে, সেই পার্সোনাল কনফ্লিক্টের বেসিসে কেউ কাউকে অনেক কিছু বলতেই পারে, কিন্তু এই যে কথাগুলো বলা, ফেল করিয়ে দেবো, রেজিস্ট্রেশন আটকে দেবো, তারপর নিশ্চয়ই দে হ্যাভ সাম কাইন্ড অফ পাওয়ার ইন অ্যান্ড অ্যারাউন্ড देयर হ্যান্ড। আদালত তো তাদের আবার ফিরিয়ে দিলেন। ফিরে কোথায় ফেরালো এটা বুঝতে হবে। বর্ধমান মেডিকেল কলেজ, পেরিফেরি মেডিকেল কলেজগুলোতে অলমোস্ট 90 to 95% স্টুডেন্টসরা হস্টেলেই থাকে এবং এই যে ভয়ের পরিবেশ সেগুলো হস্টেলে না থাকলে এই পর্যবেক্ষণটাকে ইগনোর করা কোনো জায়গা নেই। ক্লাস তো ঠিক আছে, পড়াশোনা করলো না। আচ্ছা, আমি প্রণয়ের কাছে আসবো। প্রণয়, মানে তোমার কি মনে হয়, কেন এই তোমরা তো বারবার যেটা অভিযোগ করছো বিপ্রেসদের বিরুদ্ধে থ্রেট কালচার, এটা আচমকা তোমাদের বিরুদ্ধে এত রাগ হতে যাবে কেন এদের? প্রথম কথা, একটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমাদের যে এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটিতে যারা কমপ্লেন করছে আমাদের এগেনস্টে, তারা কমপ্লেন করছে হচ্ছে আরডি এর মেম্বাররা, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের মেম্বাররা, তারাই হচ্ছে আমাদের এগেনস্টে কমপ্লেন করছে, যদিও তখনও তাদের রেজিস্ট্রেশন এখনও হয়নি, তারা কমপ্লেন করে দিচ্ছে, মানে জন্মের আগেই তারা কর্ম করে দিচ্ছে। আবার তার সাথে শুধু তাই না, আবার হচ্ছে স্পেশাল একটা কমিটি তৈরি করা হচ্ছে পরবর্তীকালে, ইন্টারনাল এনকোয়ারি কমিটি, যেখানে হচ্ছে আরডি এর মেম্বাররাই হচ্ছে আবার রয়েছে যারা বিচার করবে, অর্থাৎ যারা অভিযোগ করছে তারাই আবার বিচার করছে। তাহলে এটা কি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে কীভাবে ফলো হচ্ছে? এটাই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। এটা গেল। তারপর হচ্ছে আমাদের বিরুদ্ধে যদি কারোর অভিযোগ থাকে, অবশ্যই থাকতেই পারে, তো সেখানে নিশ্চয়ই একটা চার্জশিট দিতে হয়। তো অভিযোগের বিরুদ্ধে কোনো চার্জশিট আমাদেরকে চাওয়ার পরও তারা দিতে পারেনি, একদমই দিতে পারেনি। আর তৃতীয়ত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এটাও দেখাতে পারি যে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে, যেখানে ডক্টর অনিকেত মাহাতো বলেছেন যে আজ কলেজ কাউন্সিল ঘেরাও করতে হবে, দিয়ে হচ্ছে আমাদেরকে সাসপেনশন বা এক্সপেলশনের অর্ডারটা বার করতে হবে। এর অর্থটা কি? মানে ঘেরাও কালচার করে হচ্ছে এইসব কাজ করতে হবে, নিজেদের রাজনৈতিক মদতপুষ্টতাকে ইউজ করে। শুভজিৎ, আমি জানি না, মানে প্রণয়ের গলায় মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটু সুর পাওয়া গেল যে চাপ দিয়ে। ব্যাপারটা হচ্ছে যিনি প্রোটেক্ট করছেন, দেখা গেছে নবান্নের মিটিংয়ে যিনি এই থ্রেট কালচারে অভিযুক্তদের প্রোটেক্ট করছেন তিনি রাজ্যের মাথা, তার সুরে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ। এবার তার সুরে কথা বলছেন যারা, ও ছোট ভাই আর কি আমার, ঠিক আছে, কোনো ব্যক্তিগত কোনো জায়গা নেই, কিন্তু বলতে পারে সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে যার কথা বলছো মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজেই কালচারের সঙ্গে ছিলেন চিরকাল। উনি তো ঘেরাও, সব জায়গায় গিয়ে আটকে দাও, পরিস্থিতি তৈরি করো, এই সংস্কৃতির সঙ্গে তো উনি ওয়াকিবহল।
এবং বারবার একটা কথা আমি এখনও জানি না কে দোষী কি নির্দোষ আমি বলতে পারবো না। ধরো কারোর নামে অভিযোগ উঠেছে, অভিযোগ ওঠার পর তার বিষয়ে আদালত একটা বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে? বলেছে দে ক্যান অ্যাটেন্ড ক্লাসেস বাট দে ক্যানট গো ইন টু দ্য হস্টেল। যেটা ও যে কথাটা বলছিল গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা ক্যাম্পাস, সেটা মেডিকেল কলেজ বলে না, ইঞ্জিনিয়ারিং কলেজ বা ডিগ্রি কলেজ, যে কোনো জায়গায় দেখবে এই যে র্যাগিং বা এই ধরনের থ্রেড বা এই ধরনের যে অত্যাচার বা যাই বলো, এগুলোর কিন্তু শুরুয়াতগুলো হয় হচ্ছে হোস্টেলের অভ্যন্তরে। এবং কোর্ট কিন্তু একবারও ক্লিন চিট দিয়ে দেয়নি যে এরা স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ, এরা কিছু করেনি, নির্দোষ, এ কথা কিন্তু কোর্ট এখনো বলেনি। আমি আবার বলছি যে এরা যে দোষী এটাও বলেনি। এবার বক্তব্য যে জায়গায় দাঁড়ায় যে যারা এদেরকে সাসপেন্ড করলো এরা কি মানে সিপিএম বা বিজেপি বা কংগ্রেসের লোক নাকি? যারা সাসপেন্ড করছে তারা তো সরকারি লোক, তারা তো কাউন্সিলের লোক, তারা কি জেডিএফ এর লোক নাকি? বা তারা কি যারা অভিযোগ করছে, যে কথার একটা পার্ট বললো, যারা অভিযোগ করছে তারাই কি বলে দিচ্ছে নাকি এরা সাসপেন্ডেড কাল থেকে? এবং মুখ্যমন্ত্রী আরেকটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, উনি বলছেন আমাদের না মানে এক্ষেত্রে তো স্পষ্টই বললেন যে তাদেরকে চাপ তৈরি করা হচ্ছে। না চাপ না, এটা তো কোনো কথা হতে পারে না। মানে বাইরে প্রচুর শখানেক ছাত্র মিলে কথা বলি, ধরো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এরা কি বিপ্লবী না স্বাধীনতা সংগ্রামী, যাদেরকে ব্রিটিশরা ভুল জায়গায় ফাঁসিয়ে দিচ্ছে এমন কথা বলছো? নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো তারা কিছু কাজ করেছে বলে তাদের নামে অভিযোগ উঠছে। এরাও পাল্টা অভিযোগ তুলছে, তুলতেই পারে, আমি আবারও বলছি পাল্টা অভিযোগ। কিন্তু যারা এই ধরনের কার্যের সঙ্গে যাদের ব্যাপারে এই অভিযোগ উঠে এসছে, দীর্ঘদিন ধরে তো উঠছে, একদিনের ব্যাপার নয়, বাসটা উঠে হয়েছে একটা ঘটনার পরে, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠলো তারা তাদের স্বাধীন দেশে তারা মত প্রকাশ করতেই পারে, তারা পাল্টা যেতেই পারে। এবং হাইকোর্টে এই রায় দিয়েছে, আবার কেউ যদি চাইলে সুপ্রিম কোর্ট যেতে পারে, পাল্টা পরপর যা আমাদের যে লিগাল সিস্টেম, এই লিগাল সিস্টেম যেতেই পারে, বিভিন্ন পর্যায়ে আছে। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে যে আমাদেরকে না জানিয়ে আপনি সাসপেন্ড করছেন কেন? মানে এখানে কিন্তু অন্য একটা প্রবণতার কথা আমি তোলার চেষ্টা করছি। মানে আমি বলছি আদালতের যা, আমি বলছি তুমি এখানে ডাকতে পারো কলেজ অথরিটি, যে কলেজ অথরিটি ভুল করেছে না ঠিক করেছে, সেটা অন্য বিষয়। আমরা চিরকাল বলে আসবো যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণ যাতে না হয়, শিক্ষা ব্যবস্থার স্বাধিকার থাকে কলেজ অথরিটির কাছে, সে কলেজ অথরিটি ঠিক করবে, যেভাবেই ব্যবস্থা নিক, আমাদের পক্ষে নিক বিপক্ষে নিক। কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছে আমাদের না জানিয়ে কিছু করবেন না। আমি এটা তো এইভাবে চলতে পারে। আমি এই জায়গা থেকে দেবাশিসের কাছে আসবো, বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, এই যে অর্ডারটা যেখানে এই সাসপেনশনের কথা বলা হচ্ছে, সেখানে নিচে সই আছে প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান। প্রিন্সিপাল যখন সই করছেন, এই অর্ডার দিচ্ছেন, মানে শুভজিৎ যে প্রশ্নটা তুললো, কারা করছেন? এটা তো আর সিস্টেমের বাইরে কেউ নয়, সরকারি আধিকারিক যারা সই করেছে। ঠিক, শুভজিৎ প্রশ্ন তুলেছে যে এরা বিপ্লবী নয়, সুতরাং কেন তাদের এটা করা হচ্ছে। আমি প্রথম কথা বলি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংটা হচ্ছে অন্যায়, র্যাগিংকে সাপোর্ট করি না। এক, দু নম্বর, এই র্যাগিং হওয়ার পরে যে অভিযোগ এলো, সেই অভিযোগের ভিত্তিতে সেই ইনস্টিটিউট কি তদন্ত করলো, এবং তদন্ত করে সে যে রায় দিচ্ছে, তাদের যে ফলাফল, একই সঙ্গে একটি ছাত্র তাকে দোষী প্রমাণ না করে তার যে প্রতিদিনের পাঠ্যক্রম সেই ক্লাস থেকে বাইরে বের করে দিচ্ছে। আজকে ধরে নিলাম বিরোধীরা বলছে সরকার বায়াসড, সরকার পক্ষপাতদুষ্ট, আদালত তো পক্ষপাতদুষ্ট নয়। সুতরাং আদালত তো যথার্থ মানবিক দিক থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে একজন ছাত্রকে তার ক্লাস করার সুযোগ দেবে, এবং যদি তাকে প্রমাণ করতে পারে, কারণ এটা প্রমাণ সাপেক্ষ, তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই সে ক্লাস করতে পারবে না। অভিযোগ কোথায় হচ্ছে? হোস্টেলে র্যাগিং এর যে কথা বলা হচ্ছে, যে হোস্টেল থেকে র্যাগিং শুরু হয়। আপনি যাদেরকে ছাত্র বলছেন, সেই ছাত্রদের একাংশ বলছে যে তারা এরা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল। না, সে তো আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম। যারা অভিযোগ করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, আমরা এতদিনে পশ্চিমবঙ্গে ডাক্তারদের আন্দোলনে জেনে গেছি যে লবির বিরুদ্ধে অভিযোগ উঠছে, উত্তরবঙ্গ লবি আর দক্ষিণবঙ্গ লবি। সুতরাং এই অভিযোগ যতদিন প্রমাণিত না হবে, তাহলে আমরা কেউ না সংবাদ মাধ্যম ট্রায়াল করে বলতে পারি না যে এ অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযুক্ত সেই অভিযোগটা তো যতক্ষণ প্রমাণ হতে হবে, কারণ আজকে তো আদালত যথার্থ বলেছে
যে তাদেরকে ক্লাস করতে দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আমি জানি, তোমরা নিশ্চয়ই জানো যে রাজ্যে ইউজিসির নিয়ম আছে, রাজ্যে বলে না সারা ভারতবর্ষে যারা র্যাগিং করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাদের প্রমাণিত হলে শাস্তির প্রভিশন রয়েছে, তার জন্য ক্লাস বন্ধ করতে হবে ইউজিসির গাইডলাইন্সে কোথাও সেটা নেই। সুতরাং এই অভিযোগ যখন হয়েছে, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে কোনো ছাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তার ক্লাস করার নৈতিক অধিকার রয়েছে। আচ্ছা, আমি দেখুন, আমি যেভাবে দেখি এটা, যে তাদের কোর্ট কখনো বলেনি যে তারা নির্দোষ। কোর্ট যেটা করেছে যে উল্টে আপনি বলতে পারেন যে কোর্ট মনে করেনি নির্দোষ, কারণ আমি আগে ধৈর্য রাখুন একটু। দোষী বলেনি কিন্তু শাস্তি কোনো মকুব করেনি। শাস্তি ছিল আপনার ব্যাখ্যাটা ভুল, শুনে নিন এবার। এবার শাস্তি আপনি কেন যদি এটাই সঠিক সিদ্ধান্ত যদি শাস্তি হয়ে থাকে যে হস্টেলে ঢুকতে পারবে না, কলেজে ঢুকতে পারবে না, কিন্তু পরীক্ষা দিতে পারবে, কোর্ট কি বলেছে? হস্টেলে ঢুকতে পারবে না। এবং কলেজে যেটা একটা মানবিক দিক, যেটা সবাই বলা হচ্ছে যে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে একজন ছাত্র গিয়ে পরীক্ষা দেবে, তাকে তো ক্লাসও করতে হবে। তো কোর্ট সেটা বলেছে যে হ্যাঁ তারা ক্লাস করতে পারবে। তো এখানে তাদের নির্দোষ বলানো কোথায় আসলো? আর তারা যদি বলা হয় যে তারা ঠিক এতটুকু দোষী, সেটাও এখন বলা যায় না। কিন্তু তাদের যে শাস্তি একটা ছিল, হস্টেলে ঢুকতে পারবে না, এখনো পর্যন্ত কোর্ট সেটা বহাল রেখেছে। এবার সেটা হচ্ছে ভবিষ্যতে বহাল থাকবে কিনা সেটা এখনো হিয়ারিং আছে। তো সুতরাং এই ব্যাখ্যাগুলো ভুল হচ্ছে। এবার হচ্ছে যদি বলেন হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে র্যাগিং কি, কোর্ট সেখানেও বলেছে যে কারোকে চাপ দেওয়াটাকে র্যাগিং বলে, এটা ঠিক কথা। এই যে থ্রেট কালচার বলা হচ্ছে যে হচ্ছে হুমকি সংস্কৃতি, এটাও র্যাগিং এর মধ্যে পড়ে। আর এনএমসি, ন্যাশনাল মেডিকেল কমিশন, এনএমসির নিয়ম অনুযায়ী আছে যে কলেজকে অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করতে হবে, এবং সেই কমিটি যে শাস্তি দেবে সেই শাস্তির বিভিন্ন রকম বলা আছে। তার মধ্যে সাসপেনশন হতে পারে, সেই শাস্তি এরকম হতে পারে 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সুতরাং সেই শাস্তিগুলো তাদের দেওয়ার ক্ষমতা আছে। যদি পদ্ধতিগতভাবে কোনো ভুল হয়ে থাকে সেটা পরে হাইকোর্ট দেখবেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে নিজে ডিসিশন নিয়ে নেওয়া হলো। তাহলে ডিসিশনটা কে নেবে? আমার আরেকটা বিরতি নেওয়ার সময়, বিরতির সময় হয়ে গেছে, আমি ফিরে আসছি বিরতির পর, প্লিজ সঙ্গে থাকুন। প্রণয়ের কাছে আসবো সরাসরি। প্রণয়, এত ক্ষোভ কেন তোমাদের বিরুদ্ধে? প্রথম হচ্ছে যদি মানে কিছুই যদি তোমরা করে না থাকো, মুষ্টিমেয় সংখ্যক কতজনের বিরুদ্ধে এত ক্ষোভ সংখ্যাগরিষ্ঠের? প্রথমত যেটা বলি, এটা কিন্তু মুষ্টিমেয় হচ্ছে ঠিক কয়েকজনেরই ব্যাপারটা। প্রথমত আচ্ছা, মানে তোমরা সংখ্যাগরিষ্ঠ? তোমরা সংখ্যাগরিষ্ঠ? আস্তে আস্তে দেখুন সেটা কি হয়। আচ্ছা, এবার প্রথমত আর 9 তারিখের ওই ঘটনা ঘটে যাওয়ার পর যখন পুরনো নিউজ আর্কাইভগুলোতে যদি খুলে দেখা হয়, তখন দেখতে পাওয়া যাবে আমরাই প্রথম আন্দোলনটা শুরু করেছিলাম। ফ্রন্ট ফেসে আমরা কাদেরকে আটকেছিলাম? আমরা অন্যান্য মেডিকেল কলেজকে কাউকে না রে, আমি বলছি আমাদেরই সার্জারির জুনিয়র, আমাদের সৃঞ্জয় মাঝি, ডক্টর সৃঞ্জয় মাঝি, তাকে ওখানে আটকানো হয়েছিল এবং ওখানে ধরে তাকে পিটাতে কলকাতা পুলিশও নিয়েও গেছিলো। এবং ওই পুরো আরজিকরের মেইন গেটটা, আমি তো আরজিকরের ছাত্র, আমার কিছু পরিচিত মুখ ছিল, যাই হোক তারা নয় আমার জুনিয়র ছিল। ম্যাক্সিমাম যারা এসেছিল ওই 10 তারিখ 11 তারিখ মনে আছে, মেইন গেটটাতে পুরো ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল, ধাক্কি মারামারি অনেক কিছু ছিল। প্রথম কথা হচ্ছে দাদা হচ্ছে আংশিক সত্য বলছে। দাদা হচ্ছে যেটা বলছে যে হচ্ছে নাকি এটা কোনটা, হ্যাঁ এবার হচ্ছে এটা যেটা করেছে সেটা এটা হচ্ছে পুলিশ করেছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দল যখন পতাকা নিয়ে ঢুকতে
চাইছে, আমরা বলেছি কোনো রাজনৈতিক দলকে এরকম ওরা কি political রাজনৈতিক হিসাবে- দল? না, তারা হচ্ছে রাজনৈতিক দল তখন তো একবারই নয়, ইনফ্যাক্ট কিন্তু- জেডিএফ ছিলই না ইনফ্যাক্ট তখন তো সবাই তখন কোনো খবরটা ডাক্তারকে শুনে সবাই গেছিল। আমরা ডাক্তার হিসাবে কখনো কোনো ডাক্তারকে আটকাতে পারি না, কিন্তু আমরা রাজনৈতিক দলকে তো ঢুকতে আটকাতেই পারি। না, না, ওরা এটা তো বলছে, ওদের হ্যাঁ, আটকানো তো হয়েছে। সেটা হচ্ছে সেটা আমাদের ডাক্তারদের মধ্যে কেউ আটকায়নি। যখন তাদেরকে যদি কেউ আটকে থাকে, যেটা বলছে সেটা একটা কোনো পুলিশ হয়তো করে থাকতে পারবে, আমাদের পুলিশ মধ্যে থেকে মেরেছে, করে থাকবে। ওরা এটা হ্যাঁ, আটকেছে এখানে এবং এখানে এটা সম্পূর্ণ actively, ভুল কথা। actively, আচ্ছা, ওরা actively কারা? আটকেছে। বিপ্রেশ, ওরা কারা? আমি একটা কথা বলি, তাহলে তো জেডি এর স্টেটমেন্ট দেওয়া উচিত পুলিশের এগেইনস্টে। তো পুলিশের জেডি স্টেটমেন্ট দিক যে পুলিশ করেছে এই কাজটা ভুল করেছে, সেই স্টেটমেন্ট পুলিশ জেডি দিয়ে প্রথম দিক। কথা, এই বিষয়ে সেই আমরা কেন ভিডিওটা উচিত সবাই তো statement দেখেছিল যে দেবো? সৃঞ্জয়কে হ্যাঁ, ধরে মাটি এখানে মাটি নিয়ে যাওয়া হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কোনো- JDA তো রাজনীতি। এখানে কোনো জেডি এর আরে JDA তো মেম্বারকে, রাজনীতি। এখানে কোনো জেডি এর মেম্বারকে তো দেখা যাচ্ছে না যে সেই দাদার গায়ে হাত তুলেছে। না, না, তাহলে JDA তো এই sympathy, কথাটা প্রথম কথা। sympathy কথাটা দেওয়া হচ্ছে যাবে আটকানো না। নিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে একবারও বলা হয়নি যখন তোরা হচ্ছে- মেরেছিস, বলা হয়েছে কলকাতা পুলিশ মেরেছিল কোনো এরকম এবং বলছে তোরা JDA আটকেছিস, তে আটকেছে, resist করেছিস। কোনো না, এই- ভিডিও নেই। আচ্ছা, এখানে এক মিনিট, বারবার বিপ্রেশ, আমাদেরকে এই একটাই ওরা কথা কারা? বলতে শুনে যাচ্ছে। ওরা এখানে বলতে গেলে একটাই এখন কথাই বলতে এই শোনা যে যাচ্ছে। সোকল এই যে থ্রেড কালচার শব্দটা, মানে এটা আমি 9, 10, 11 আগস্টের কথা বলছি, তখন তো সত্যি বলতে এই থ্রেড কালচার না, এদের কোনো রাজনৈতিক পরিচয়? এরা হচ্ছে শাসক দল এরা- ঘনিষ্ঠ? এরা হচ্ছে এরা অত্যন্ত, আমি জানি না, আমি সবাই তো মুখ চিনি না, তবে এরা সবাই আরজি করে স্টুডেন্ট ছিল সেই মুহূর্তে, এবং তারা সব শুধু তাই নয়, আমি আরেকটু যদি বলি, সেই রাতে যখন হচ্ছে আরজি করের মধ্যে জিবি মিটিং হওয়ার কথা ছিল, সেখানে স্পষ্টত ধমকি সুরে বলা হয়েছিল যে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে কোনো অন্যায় কথা বরদাস্ত করা হবে না, এবং সেই মিটিংয়ে ক্যাওস ক্রিয়েট করার চেষ্টা হয়, এবং সেই রাতে আমাদের বাহিনী। অ্যানাটমি লেকচার থিয়েটারের মধ্যে প্রথমবার না। সেখানে সন্দীপের লাইট অফ করে দেওয়া তো হয়। প্রণয়, তোমরা কি Light off করে সন্দীপ দেওয়া ঘোষ হয়। ঘনিষ্ঠ? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কথাটা তো সম্পূর্ণভাবে মিথ্যে কথা। প্রথম কথা হচ্ছে কলেজের হচ্ছে প্রিন্সিপাল যে কেউ হতে পারে, এবার কলেজের প্রিন্সিপালের সাথে একজন ছাত্রছাত্রী যেরকম সম্পর্ক থাকে তাদের সাথেও সেই সম্পর্ক। তোমরা এবার কি বাইরে জানতে যে এবার সন্দীপ ঘোষ কারো- এইসব এবার কাজ করেছে এবার এত কোনো বছর ধরে? সন্দীপ ঘোষ বাইরে কে কি করে বেড়াচ্ছে এটা কোনো সাধারণ বাইরে না, শোনো, 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 শোনো। পক্ষে করে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে হবে না। হ্যাঁ, ঘুরিয়ে শোনো, আমি একটা বলে দিই, হ্যাঁ, অবশ্যই। বলবে। সন্দীপ ঘোষকে যখন ট্রান্সফার করা হলো, মানস চক্রবর্তীকে যখন আরজি করে পোস্টিং দেওয়া হলো, তখন কি করে সেখানকার স্টুডেন্টরা সন্দীপ ঘোষের হয়ে আন্দোলন করলো? তাই তো উচিত ছিল মানস চক্রবর্তীর হয়ে আন্দোলন করা, যে কেন তিনি ঢুকতে পারছেন না, কারণ সরকার তাকে পাঠিয়েছে। প্রিন্সিপাল কি ধরনের ছাত্র তোমরা? প্রথম কথা হচ্ছে কি ধরনের ছাত্র তোমরা? কথা হচ্ছে এই যখন- তাহলে কি মানুষ বলবে না যে সন্দীপ ঘোষ না, না, ঘনিষ্ঠ? প্রণয়- আমি তো আবার এইটুকুনিও জানি যে এই আন্দোলন যারা করেছিল আবার অনেকে তাকে নিয়ে আবার চেয়ারে নিয়ে গিয়ে বসিয়েও ছিল। তাহলে কোন কথাটা সত্যি এটা তাহলে Exact, আমি আপনাদের আমি জিজ্ঞেস প্রণয়ের করুন। কাছে এই বিষয়টা আরেকটু স্পষ্ট করতে চাইবো যে এই যারা আন্দোলন করছে, না, না, সে তো যারা করে। তোমাদের বিরুদ্ধে সুর মানুষ- চড়াচ্ছে, যাদেরকে তোমরা বলছো থ্রেট কালচার, তারা এক্স্যাক্টলি কারা, তারা কি করেছে যে তাদেরকে তোমরা বলছো থ্রেট কালচার? ওরা তো তোমাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করছে, ওদের কি অভিযোগ? আমি আসবো আর একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রণয়কে যে প্রশ্ন রেখেছিলাম, ঠিক কি অভিযোগ জেডিএফ এর যারা সদস্য, যারা তোমাদের বিরুদ্ধে আঙুল তুলছে, নির্দিষ্টভাবে কি অভিযোগ? তাদের বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আছে। সেটা হলো প্রথম, যে আমরা প্রথম বলেছিলাম যে আমরা আন্দোলন চালাই, তার সাথে হচ্ছে এরকম সিজওয়ার্কটা চালানোর কোনো দরকার নেই, কারণ আচ্ছা, মানে তোমাদের বিরোধ শুরু হলো সিজ ওয়ার্ক থেকে, কর্মবিরতি থেকে। প্রথম কথা কারণ হচ্ছে আমরা তার আগে তোমরা একই ছিলে? অবশ্যই আমরা সবাই আচ্ছা। একসাথে মিলেমিশে আন্দোলনটা করে আচ্ছা। শুরু করেছি। কারণ হচ্ছে যখন ক্যান্ডেল মার্চ হতে দেখা যায় সেদিনকে রাতে 9 তারিখের এই ঘটনার পর, সেদিনকে দেখা যায় ওই ক্যান্ডেল মার্চে আমরাও রয়েছি, ডক্টর রেসপেক্টেড অনিকেত মাহাতো দাদাও রয়েছে, এরকম অনেকেই রয়েছে। তো এরপর যেটা বলতে চাই যে হচ্ছে আমরা তো ডাক্তার, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা সেনাবাহিনীর সদস্য। কারণ হচ্ছে আমরা লড়াইটা কার মধ্যে করি, এখানে জীবন আর মৃত্যুর মধ্যে লড়াইটা করছি। তো এটাকে কখনো আটকে রেখে, পেশেন্ট পরিষেবাকে আটকে রেখে, পেশেন্টকে থ্রেট দিয়ে যে এই দাবি মানতে হবে নইলে আমরা কাজ করব না, এরকমভাবে তো আমরা করতে পারি না কখনো। আন্দোলন চলুক, আন্দোলন ভবিষ্যতেও যদি চলে অবশ্যই চলুক, কিন্তু পেশেন্ট পরিষেবা দিয়ে চলুক। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক তাদের স্বার্থ রয়ে গেছে, যেগুলো হচ্ছে নবান্নের সভাঘরে দেখতে পাই যে 45 মিনিটের মিটিংটাকে এক্সটেন্ড করে 2 ঘন্টা হয়েছে, কিন্তু সেখানে হচ্ছে বারবার একটাই কথা, আমাকে এই কমিটিতে রাখতে হবে, এই কমিটিকে অবজারভেশনের জন্য আরেকটা কমিটি দরকার, সেখানেও আমাদেরকেই রাখতে হবে। মানে এই আমাদেরটা কারা, মানে এটা জুনিয়র ডক্টর ফ্রন্ট হওয়ার পর? অবশ্যই রাখতে হবে বলা হয়েছিল না, আমি আসবো বিপ্লব, আমি আসবো, আমি একটু শুনে নিই প্রণয়ের কথা। যে আমাদেরকে এই কমিটিতে না, রাখতে হবে। আমি বলছি এইটা, হ্যাঁ বলো। দ্বিতীয়ত হচ্ছে এই যে অভয়া দিদির নামে যে বিভিন্নভাবে টাকা তোলা হচ্ছে, তা আমাদের একটা কথা আছে, যদি এই টাকাটা যদি
তো দিদির বাবা মার কাছে দিয়ে দেওয়া হোক না, তো আচ্ছা, কি অসুবিধা? তার মানে আর মূলত তিনটে অভিযোগ। আরেকটা দুটোর কথা, উত্তর এই আমি যে দেব। বিভিন্নভাবে যে আমাদেরকে নানাভাবে এই সবগুলোকে আটকানোর জন্য, আমাদেরকে বিভিন্নভাবে পথের কাঁটাকে হিসাবে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদেরকে তার মানে একটা false তোমরা state হচ্ছে culture-এ দাঁড়িয়ে কর্মবিরতির প্রতিবাদ করেছিলে, দিয়েছে। অবশ্যই তোমরা হচ্ছে তোমরা একটা আঁচ করতে পারলে যে ক্ষমতা দখলের একটা প্রবণতা আছে, টু সাম এক্সটেন্ট ছাত্র সংসদ নির্বাচনের একটা ম্যাটার রয়েছে, কোনো না ভাবে একটা রাজনৈতিক জমি তৈরি ছাত্র করা। সংসদ নির্বাচন বড় অবশ্যই, ইস্যু তার অবশ্যই। মধ্যে। এটা কার বিরুদ্ধে ক্ষমতা দখল? তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কি? এইটা হচ্ছে কোনো না কোনোভাবে, যে সেটা যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, সে তারা হচ্ছে চাইছে একটা মানে কথা। কারা সেটা কারা, কোন পলিটিক্যাল? প্রথম কথা হচ্ছে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিরুদ্ধেই বলার রয়েছে, সেগুলো হচ্ছে যখন হচ্ছে আমাদের এই, আমরা প্রথম কথা কেউ যদি আমাদেরকে বলে থাকে। তুমি কি ছাত্র রাজনীতি করো? আমি ছাত্র রাজনীতি করতাম। কোন দল? আমি হচ্ছে এক সময় হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের করতাম, কিন্তু হচ্ছে এই প্রশ্নটা কি আপনি কখনো অন্যদের করেছেন? যখন WBJDF এর মেম্বাররা আসেন তখন হচ্ছে ডক্টর অনিকেত মাহাতোকে কখনো করেছে? উনি তো AIDS ও করতেন। এছাড়া ডক্টর দেবাশিস হালদারকে কখনো কোশ্চেনটা করেছেন? আমি ছাত্র রাজনীতি, ব্যাপারটা হচ্ছে ডাক্তারের অ্যাপ্রনের রং কিন্তু সাদা। ও জানে উত্তরটা আমাকে বলতে দিচ্ছে না। ছাত্র রাজনীতি আমি নিজে নির্দিষ্টভাবে নিজের কথা কি অনিকেতের কথা বলছি। তার মানে প্রণয় তুমি বলছো যে, তার মানে আমি যদি খুব একটা সাদামাটা, আমি একদম গোদাভাবে যদি বলি, তোমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ওখানে ছিলেন? তৃণমূল ছাত্র এখানে আপনি কি বলতে চাইছেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সবাই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের? একদমই না। না, আমি বলছি যে তোমরা কেউ TMCPর ছিলে বা ঘনিষ্ঠ কেউ ছিল, তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন, যদি বলি সুবিধা হবে। যেটা ওদের হয়েছে অ্যাসোসিয়েশন, ওখানে কি CPM BJP বা আছে সেটাই জিজ্ঞেস করি। ওখানে পার্সোনাল লাইফে যে কোনো রাজনৈতিক যেমন বললো তৃণমূল ছাত্র পরিষদ করতো, আমি এইরকম শুধু অনেকেই রয়েছে। তাহলে আমার প্রশ্ন উঠবে না। আমি যেটা বলতে চাইছি গোদা ভাবে যদি বলি, আমি TMCP বনাম বামপন্থী ছাত্র সংগঠন বিষয়টা এরকম হয়ে গেছিল কি? না, এটা সম্পূর্ণভাবে নয়, একদমই নয়। আচ্ছা, একদমই নয়। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে একবার যদি তাদের দাবিগুলোর মধ্যে থেকে দেখা যায়, তাহলে ওখানে দেখা যাবে হচ্ছে এক হচ্ছে কমিটি, তারপর হচ্ছে বিভিন্নভাবে বকলমে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ চালানো, বকলমে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে স্বাস্থ্য ভবন চালানো। আমরা হচ্ছে এই রাজনৈতিক ক্ষমতাগুলোর কথা বলছি। আর শুধু তাই নাই, টাকা তোলাবাজিটা করতে আসছে, এই যে অনেকদিন তো হয়ে গেল। আমি একটু বিপ্রেশকে বলি। প্রথম কথা বললো হচ্ছে পথের কাঁটা। আরে বাবা, তোরা পথের মধ্যেই নেই, কাঁটা তো পরের কথা। 10টা লোক মিলে গিয়ে গণ আন্দোলনে কোনো কাঁটা হয়? অত মানে ইম্পর্টেন্সের জায়গা তোরা এখনো যায়নি, প্রথম কথা। গণ আন্দোলনে শামিল হয়েছিল বলছো? গণ আন্দোলনে আইসোলেট করে দিয়েছো ওদের দ্বারা। কারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই আন্দোলনে শামিল হবে? তো সে জার্সি বদলের মতো, আমরা জার্সি বদল করতে দিই না। যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের সাথে আমরা মিশতে দেবো না। প্রতিবাদ যখন করার সময় ছিল, সুযোগ ছিল, কেন করেনি? সময়ের সুযোগ থাকলে আজকে অভয়াকে মরতে হতো না, সেটা মিস করেছে। দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক পরিচয় আসা, ছাত্র আন্দোলন বা রাজনীতি করেছি কিনা, আমি আরজি করে পড়েছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, এখনও না। এখন আমি JDF এর সাথে আছি, আমাদের RD এর সাথে আছি, আমি সেগুলোতে কাজকর্ম করছি এই অভয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তৃতীয় কথা হচ্ছে JDF তো বহুদলীয় লোক আছে, সেটা একটা যখন একটা প্রতিবাদের ইস্যু 9 তারিখের পরই হলো। এতদিন তাহলে কোথায় ছিল? এতদিন তাহলে কোথায় ছিল? একটা তাদের সুযোগ খুঁজছিল, তার মানে অভয়া দিদিকে সামনে রেখে, অভয়া দিদিকে তার মানে আমরা জানতাম ইউজ করছে, তাদেরকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু তাদের যে এই ঘটনাটা ঘটে গেল, এইরকম দুর্ভাগ্যজনক ঘটনাকে সামনে রেখে যদি এরকম পড়েছিস, তো ধর একটা পেশেন্টের, একটা মানুষের কিছু একটা ডিজিজ, ক্রনিক ডিজিজ চলছে, তার কিছু একটা প্রিসিপিটেটিং ইভেন্ট হয়, তারপর সেটা ফ্লেয়ার আপ করে, তাই সেটা অ্যাকিউট ইনফেকশন হয়, কিছু অ্যাকিউট স্টেট হয়, সেটা সেম জিনিস। যখন একটা ঘটনা হচ্ছে সেই পরিস্থিতিতে অনেকের মধ্যে অনেক রকমের রাগ, দুঃখ, ক্ষোভ ছিল, যেটা বেরিয়ে এসছে। তুমি তো দাদা ইটিওলজিকেই চেঞ্জ করে দিচ্ছ। ধান্দাবাজ আর তর্কের খাতিরে আমরা যারা JDF কে সমর্থন করছি বা আন্দোলন করছি, তারা আমরা ধান্দাবাজ বাজে লোক, আমরা স্বার্থ সিদ্ধির জন্য করছি। তাহলে যারা JDA করছে, মানে যারা JDA বা অ্যাসোসিয়েশনটা করছে, তারা যখন জানতো যে এরকম একটা গোলমালের পরিবেশ আছে, ক্যাম্পাসে নৈরাজ্য চলছে, তারা আগে থেকে আন্দোলনে নামেনি কেন? তারা কেন বলেনি ক্যাম্পাসে নির্বাচন চাই? তারা কেন বলেনি যে এখনই হলো? আমি না, JDA যে লোক বলা ছিল, মানুষ লোক ছিল। আসলে কি JDA এর উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে নাকি একটা কাউন্টার? শোনো, JDA তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর মিটিং এর পরে, মনে রাখবে। কারণ ওইটার পরে ওরা একটা অক্সিজেন পেয়েছে যে এই তো মুখ্যমন্ত্রী আমাদের সমর্থনের কথা বলছে, বিশ্বজিৎদার কাছে সেই জন্য করা। আচ্ছা, একটু বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা,
দুটো জিনিস আমি বলবো, যে এখানে যে আলোচনাটা হচ্ছে মূলত যে একাডেমিক্স এবং এর সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, ছাত্ররা কি বলতে পারবে, ছাত্রদের পরিধি কি আছে, স্টুডেন্ট পলিটিক্স তো ঢুকে গেল এখন। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসার চেষ্টা করছি যে স্টুডেন্ট পলিটিক্স ঢুকছে শুধুমাত্র যে ডাক্তারি কলেজগুলোতে এমন নয়, যে ডিগ্রি কলেজগুলো রয়েছে রাজ্যের, সেখানেও দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না বলে সেই অভিযোগ আছে শাসক দলের বিরুদ্ধে। সেই যুক্তি পাল্টা যুক্তির ক্ষেত্রে না গিয়ে আমি বলছি যে স্বচ্ছভাবে যদি অ্যাডমিনিস্ট্রেশন এবং একাডেমিক্সকে আলাদা করা যায়। আমরা দেখলাম যে ডাক্তাররা যে আন্দোলন করছেন, জুনিয়র ডাক্তাররা, তাদের দাবি এক, কিন্তু তাদের সংগঠন আলাদা। তারা প্রত্যেকে চাইছেন দুর্নীতি হাঁটাতে, তারা প্রত্যেকে চাইছেন যাতে ন্যায় বিচার পাওয়া যায়, অভয়ার মৃত্যুর কারণ এবং যে জঘন্য ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাহলে আজকে এই প্রশ্ন ওঠে যে এতগুলো সংগঠনের প্রয়োজন কেন, যদিও সাংবিধানিক ভাবে সংগঠন হতেই পারে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, যে প্রত্যেকে যারা বলছেন যে দুটো সংগঠনের থেকে প্রতিনিধিরা এসছেন, তাদের তো প্রত্যেকের কথার কোথাও কোথাও একটা মান্যতা আছে। একটা সংগঠন পুরোপুরি মিথ্যা বলছে আর একটা সংগঠন পুরোপুরি সত্যি বলছে, এমন তো নয়। নিশ্চয়ই তার লিমিটেশনস রয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে আমরা যদি সাধারণ মানুষের দিক থেকে দেখি, কারণ এইটা তো প্রয়োজন ছিল যে সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে নির্ভর করে থাকেন, তাদের পরিষেবাটা, সেই পরিষেবার ক্ষেত্রে যারা বাধা হচ্ছিল, যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, আদালত সেই রায় দিয়েছে যে দুর্নীতি সিবিআই তদন্ত হচ্ছে এবং সুষ্ঠুভাবে যাতে পরিবেশ গড়ে ওঠে সেই চেষ্টা চলছে। সুতরাং এখন এই প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ডাক্তারদের বা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তাতে স্বাস্থ্য ব্যবস্থা সঠিক হবে কিনা, বা কোথায় কোথায়, যেটা নিয়ে তুমি অনুষ্ঠান শুরু করেছিলে, যে অভিযোগগুলো উঠেছিল, আমরা এখনো যে পারসেপশন, যে ন্যারেটিভ তৈরি করছি, সেটা সেই অভিযোগগুলোর উপরে নির্ভর করে। কিন্তু আমরা চাই বিচার ব্যবস্থা যেখানে যেখানে অন্যায় আছে সেখানে চিহ্নিত করে শাস্তি দিক। এবং এই যে লবিজম ডাক্তারদের, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লবি, কিছু বললেই যে প্রশ্ন ওঠে, যেখানে আঙুল দিয়ে চিহ্নিত করা হয়, সেটা নিপাত যাক। অন্তত ডাক্তারদের কাছে মানুষ যায় পরিষেবার জন্য, আমরা যাই পরিষেবার জন্য, প্রশাসন তাদেরকে স্বাস্থ্য ভবনের মদতে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী মদতে হয়েছে, না হলে কি করে একজন লবি তৈরি করতে পারে? কি করে এই ট্রান্সফারের কথা বলছেন আপনি? আপনারা ওই আন্দোলনটাকে রাজনীতি নিয়ে আসতে চেয়েছেন, রাজনৈতিক ফায়দা চেয়েছেন, রাজনৈতিক ডিভিডেন্ড চেয়েছেন, সেই জন্য আপনারা চেয়েছেন। ডাক্তারদের সুরক্ষা নিয়ে দাবি ছিল না, আপনাদের দাবি ছিল মমতা ব্যানার্জির পদত্যাগ। আরে এখনো দাবি আছে তাই, তা না হলে কোনো সমস্যা, তা না হলে কোনো সমাধান হবে না। এই আমি আসবো বিশ্বজিৎদা, এই এজেন্ডা নিয়ে না যেতেন, পলিটিক্যাল এজেন্ডা যদি না থাকতো, কিচ্ছু হবে না। বিশ্বজিৎদা আসবো, বিশ্বজিৎদা আসবো, বিশ্বজিৎদা তন্ময়দা আসবো, তন্ময়দা আপনারা এজেন্ডাটা ঠিক করুন। বিশ্বজিৎদা আসবো, বিশ্বজিৎদা আসবো, সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা চান, বিশ্বজিৎদা আসবো। সাধারণ মানুষ, তন্ময়দা বা বিশ্বজিৎদা দুজনকেই বলছি, সাধারণ মানুষ না এই রাজনীতি 14ই আগস্টের রাতে যখন নেমেছিল, কেউ দেখেননি, কেউ কোনো রাজনৈতিক পতাকা আসেনি। হতে পারে আলাদাভাবে বিজেপি নামতে পারে, সিপিএম নামতে পারে, তৃণমূলের একাংশ নামতে পারে, সাধারণ মানুষ রাজনীতি নিয়ে রাস্তায় নামেনি, এখনো তারা রাজনীতি চাইছেন না। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখলাম? আলটিমেটলি দেখলাম গোটা বিষয়টা ঘুরে ফিরে সেই রাজনীতি, সবাই রাজনীতি করছেন, আপনারা প্রত্যেকে রাজনীতি করেছেন, প্রত্যেকে করেছেন রাজনীতি নিয়ে। এবং এখানে আজকে প্রণয় বলছে ওরা হচ্ছে একটা রাজনৈতিক মদতপুষ্ট। আজকে তন্ময়দা, আমি আসবো তন্ময়দা, আমি তোমার কাছেই আসবো। আজকে ডাক্তারদের মধ্যে দুটো সংগঠন,
যেখানে ডাক্তাররা একযোগে সুর চড়াতে শুরু করেছিল সেখানে যুদ্ধ সংগঠন, আপনারা বলছেন ওরা তৃণমূলের মদতপুষ্ট, ওরা বলছে ওরা বামপন্থী বা অন্যান্য রাজনৈতিক দলের মদতপুষ্ট। এটা কি হচ্ছে? এটা আলটিমেটলি তন্ময়দা, সরি টু সে, আরজিকর ঘটনার যে গম্ভীরতা, যে মর্মান্তিক, যে বিষাদগ্রস্ততা, যে ভয়ঙ্করতা, সেই গোটা বিষয়টা একেবারে ডাইলুট হয়ে গিয়ে মুড়ি মিষ্টির এক দল হয়ে খিচুড়ি হয়ে গিয়ে একটা রাজনীতির আকচির ক্ষেত্রে। না সব্যসাচী, তুমি যেটা বলছো সেটা হচ্ছে অনেকটা ঠিক, আমি অস্বীকার করছি না, কিন্তু এই যে সিনিয়র ডাক্তারদের অনেক রকম হচ্ছে অর্গানাইজেশন আছে, কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি যে তুমি তোমার সাথে আমি একমত যে এখানে অধিকাংশ জুনিয়র ডাক্তার জেডিএফ, এই যে বিপ্রেস আছে এখানে, এরা কেউ রাজনৈতিক মদতপুষ্ট নয়, কিন্তু সামনের সারিতে কয়েকজন আছে তারা হচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট এবং বাম আর নকশাল রাজনৈতিক দলের মদতপুষ্ট। এই জন্য সেটা তুমি কিভাবে বলতে পারো? তারা হচ্ছে কিন্তু ওই চিফ মিনিস্টারের মিটিং এর সময় যেটা হচ্ছে সবাই বলছে, তারা একটি কথাও বলে না যে অভয়ের বিচারের ব্যাপারে। তারা বাইরে এসে যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো করা উচিত ছিল পুলিশ মন্ত্রীকে, সেখানে তারা সুযোগ পেয়েছিল, একটি প্রশ্ন করেনি। তারা হচ্ছে এই যে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট সম্বন্ধে মিডিয়ার সামনে প্রশ্ন তুলছে, তোলা উচিত ছিল কোর্টে তারা তুলছে না। তারপরে সুপ্রিম কোর্টে এই যে গতকালই বোধহয় হিয়ারিং ছিল, যেটা ছিল সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে চার্জশিট সংক্রান্ত যা কিছু শিয়ালদা কোর্টের বলার সুযোগ রয়েছে এবং সেখানে কোর্টের ক্ষমতা আছে যে সিবিআইকে সেটা বলা এবং নির্দেশ দেওয়া। তো সেইগুলো না করে তারা কি করছে, আমরা সিজিও কমপ্লেক্সে যাব, সিজিও কমপ্লেক্সে গিয়ে আমরা হচ্ছে এ করবো। তো এইগুলোকে তুমি বলতে পারো হাতে হাতে যে এটা রাজনৈতিক মদতপুষ্ট কিছু আছে যারা ডাক্তার, তারা এটা করছে। কিন্তু আমি মনে করি না কেন যাবে না সিজিও কমপ্লেক্সে? অবশ্যই যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজারে যেতে পারে, আর বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্সে যেতে পারে না। অবশ্যই যেতে পারে, কিন্তু তার আগে যেখানে কাজটা করা, দেখো আমি সিজিও কমপ্লেক্সে 100 বার যেতে পারি, কিন্তু আমি যদি আসল জায়গায় কথাটা না বলি তাহলে আমি যেটা চাই সেটা কি হবে? আমার বলার কথা কোর্টে গিয়ে প্রথম, আমার বলার কথা সুপ্রিম কোর্টে, আমার বলার কথা শিয়ালদা কোর্টে। তো সেইখানে আমি কিছু বললাম না, আমি শুধু বললাম যে আমি সিজিও কমপ্লেক্সে গিয়ে বললাম, তাহলে কি আসল বিচারটা পাবে? বিচারটা হচ্ছে কোথায়? তো সেইটা প্রথমে তোমাকে বলতে হবে যে আমি যদি অভয়ের বিচার চাই, আমি প্রথম গিয়ে বলবো কোর্টে, তারপরে আমি সিজিওতে 100 বার না 1000 বার যাই সুজিত রাজনীতি করতে গিয়ে। মানে দেখো, আন্দোলনটা কে কিভাবে করবে সেটা তো নিয়ন্ত্রণ আমরা এখানে করতে পারি না, কারণ এটা যেহেতু জেডিএফ বা এই মুভমেন্ট যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এদের বিভিন্ন পলিটিক্যাল আইডেন্টিটি আছে। এরা কেউ বামপন্থী, কেউ মধ্যপন্থী, কেউ দক্ষিণপন্থী বা কেউ অন্যপন্থী হতে পারে, আমার সেটা নিয়ে বলার বিষয়টা। আমার কথা বারবার একটা জিনিস, এখানে তোমার যে ডিবেটের টপিক, যে আদতে এই ঘটনাগুলোর জন্য কি পুরো জিনিসটা লাইটেন আপ হয়ে যাচ্ছে? মানে মানুষ, সাধারণ মানুষ যেই তাগিদ নিয়ে সাধারণ মানুষ 14 তারিখ রাত্রিবেলা রাত দখলের কর্মসূচি করেছে বা পরবর্তীকালে এই জিনিসটা করেছে, আসলে প্রবলেমটা কি জানো তো? এই যে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের পর থেকে যদি সিনারিওটা দেখো, এটা পুরোটা চেঞ্জ হয়েছে। এবং একদল লোককে কিছুদিন তোমাদের টিভিতে মাঝে মাঝে দেখতে পাই, একজন ব্যক্তি আছে মহান, একটু আটকাচ্ছি, তার মানে তোমার কথা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছে, তো তার মানে সব থেকে মূলে তুমি দাবি করছো যে স্বাস্থ্যমন্ত্রী একেবারে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছেন এই ঘটনার সঙ্গে। হ্যাঁ কি না? তো কে থাকবে আর? তাহলে যখন বিজেপি দাবি করছে দফা 1 দাবি 1, তোমাদের কি মনে হয় যে আমাদের যখন আমরা 14 তারিখ রাত্রিবেলা অবস্থান করেছি, বা আমরা যখন নাকি 14 তারিখে মিছিল করেছি, বা পরবর্তীকালে আমাদের যখন যা মিছিল কথা বলতে দাও না, এই কথা বলেছে যে আমরা যাব না, আমরা যাব কোথায়? সিজিও কমপ্লেক্সে। না সে দেখিয়ে দিচ্ছি গ্রুপ, তোমার তাহলে হচ্ছে এটাতে বোঝা যায় যে এরা হচ্ছে তৃণমূলের ভিকটিম, এরা তৃণমূলের দালাল, এজেন্ট হচ্ছে এরা হচ্ছে আন্দোলনটাকে নষ্ট করেছে। সমাজ কি আছে না আছে, ছাত্র সমাজে গল্প তো এখন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, অন্য ব্যাপার ছাড়া আমি তর্কে যেতে চাই না। আমার কথা, কেউ নবান্ন অভিযান করেছে, কি কেউ লালবাজার অভিযান করেছে, কেউ সিজিও করেছে, কি কেউ কালীঘাট করেছে, আমার সেই নিয়ে বক্তব্য নেই। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে যেটা করেছেন, যে কিছু লোককে তথাকথিত সন্দীপ ঘোষের কাছাকাছি লোক এবং আরও কিছু লোককে নিয়ে পাল্টা অভিযোগের জায়গা দিয়ে তৈরি করে বলছে যে আন্দোলনের নাকি দুটো দিক আছে, যেটা ও বলছিল যে ওদের ডিফারেন্সটা কোথায় ছিল। ডিফারেন্সটা এটাই যে সিজ ওয়ার্ক হবে, মানে কর্মবিরতি হবে কি হবে না, আর কি টাকা পয়সা তোলা নিয়ে বোধহয় একটা কোয়েশ্চেন ওরা তুলেছে। তা আমার কথা, যদি এটাই এজেন্ডা হতো যে টাকা পয়সা তোলার কোনো এজেন্ডা বা কাজ করবো কি করবো না এজেন্ডা হতো, তাহলে ওরা একসঙ্গে জিমই করতো।
ওরা একসঙ্গে জিবি করে মিটিং করে সিদ্ধান্ত করতো যে আমরা আগামী দিনে কি স্টেপ নেব। এবং যদি জেডি এর বক্তব্যগুলো জেডি এর যে বক্তব্য, জেডি এর তো নিজস্ব কিছু বক্তব্য থাকবে, তখন জেডি হয়নি, তখন যারা ইন্ডিভিজুয়াল হিসেবে ছিল তাদের বক্তব্যগুলো তারা চ্যাম্পিয়ন করবে জিবিতে গিয়ে। আমরা তো চিরকাল ইউনিভার্সিটিতে রাজনীতি করেছি, এভাবেই করেছি। আমার আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে শুভজিৎ। এটা হচ্ছে পলিটিক্যাল কালার নিয়ে আসা, এটা হচ্ছে মুভমেন্টটাকে নষ্ট করা। আসবো, আমার একদম শেষ পর্যায়ে এসে গেছি, আমি সবার কাছেই যাব, লাস্ট যে প্রশ্নটা রেখে একটা ব্রেকে যাব। তাহলে লাভটা কি হলো? এই যে সাধারণ মানুষ এত আশা নিয়ে বসেছিলেন যে একটা বিচার হবে, সত্যিটা সামনে আসবে, তারপর আমরা দেখছি থ্রেট কালচার, রাজনীতি, সাসপেনশন, আবার প্রত্যাবর্তন, লাভটা কি হলো? সবার কাছে উত্তর নেব বিরতির পর। আমি প্রত্যেককে 1 মিনিট করে দেব প্লিজ, সবাই সবার কথা বলবেন। আমার শেষ প্রশ্ন সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্ন, লাভটা কি হলো? 3টে দিক, আমি বিপ্রেশের কাছে শুরুতে আসবো। এক, যে বিষয়টা আমরা খুঁজেছিলাম সাধারণ মানুষ হিসাবে, যে ওই ঘটনার সঠিক বিচার হোক, তার সঠিক বিচার কি আমরা এখনো পর্যন্ত জানি না। যে দাবি উঠেছিল গণধর্ষণের তথ্য, নানান রকম তথ্য, এখনো পর্যন্ত একজন ছাড়া অভিযুক্ত আর কাউকে পাওয়া যায়নি। সেই কারণে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে কলকাতা পুলিশ এই কাজটা করে দিয়েছিল, তার কোনো সলিউশন এখন পর্যন্ত নেই। 2, থ্রেট কালচার নিয়ে যে অভিযোগ, তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করলে সাসপেন্ড হলো, তারা আবার ফিরেও এলো। এবং আমি 3 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করছি না, ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র রাজনীতি, ওই বিষয়টা বাদ দিয়ে এই দুটো ক্ষেত্রে আমি যদি বলি বিপ্রেশ, লাভটা কি হলো? দেখো, লিগাল যে ব্যাপারটা আছে, লিগাল জাস্টিসের ব্যাপারটা, সেটা মানে এই ধরনের শুরুতে ক্লিয়ার করে দিই, আমি তোমাদের আন্দোলনকে এতটুকু ডিসরেসপেক্ট করছি না। ঠিক আছে, থ্যাংক ইউ যা করেছো তার জন্য আমি একদম খোলাখুলি বলছি, দুর্দান্ত লড়াই, দুর্দান্ত লড়াই। না, বুঝতে পারছি, সবার একটা এক্সপেকটেশন অবভিয়াসলি থাকবে, এবার সবাই আমাদের দিকে তাকিয়েও থাকে। লিগাল ব্যাপারটা যেটা লিগাল, দেখুন সুপ্রিম কোর্টে কিন্তু পরপর 3 দিন শুনানি ক্যান্সেল হলো, যেটা কিন্তু সত্যি আমাদের অত্যন্ত বেদনা দিয়েছে। যে এরকম একটা মানে নক্কারজনক ঘটনা ঘটে, যেটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, তার শুনানির ক্ষেত্রে পরপর এত ডিলে হয়ে যাচ্ছে, সেটা আমাদের সত্যি অবাক করেছে, হতাশ করেছে। একই সাথে আমরা আমাদের তরফ থেকে এই লিগাল ফ্রন্টে যেভাবে আমরা লড়তে পারি, আমাদের লয়ের থ্রু দিয়ে হোক বা যেভাবে যা যা দরকার হোক, আমাদের লিগাল টিমের থ্রু দিয়ে হোক, সেটা আমাদের তরফ থেকে উই আর গিভিং আওয়ার 200%। এবং আমরা সত্যি সুপ্রিম কোর্টের দিকে সেখানে তাকিয়ে আছি। এবং সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষই, আমরা না হয় সবাই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি লোয়ার কোর্টে হচ্ছে না, সেটা আমি বলছি না। সুপ্রিম কোর্টের হিয়ারিং তো হচ্ছে কোর্ট ম্যাটার ইনভেস্টিগেশন ফরওয়ার্ড বাই দিস অবজারভেশন দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লোয়ার দুটোই পার্ট আছে। কারণ শুধু অভয়ের সাথে তো কোর্ট ম্যাটার ইনভেস্টিগেশন রয়েছে, এবং তার সাথে অভয় যাতে না হয় সেটা তো আন্দোলনের বড় পার্ট। সেটা তো সুপ্রিম কোর্ট যে অনেক নির্দেশিকা হয়েছে আর শুনানি, দুটোর সাথে লিঙ্কড। আমরা শুধু একটা অভয় ঘটনাতে থেমে থাকলাম না, যাতে ঘটনাগুলো না হয় সেটার দিকে নজর দিতে হবে। তো এই যে সুপ্রিম কোর্ট প্লাস ব্যাংশাল কোর্ট, মেইনলি আমরা যেহেতু সুপ্রিম কোর্টটার দিকে সবাই আমরা তাকিয়েছি, হ্যাঁ শিয়ালদা কোর্ট, তো এখানে আমরা হতাশা আমাদের মধ্যে নেই যে তা নয়, আমরা তবে সেখানে অপটিমিজম নিয়ে একটা আন্দোলন হয়। তাহলে ভাবো বিপ্রেশ, তোমরা হচ্ছে পুলিশের ভূমিকায় হতাশ, রাজ্য প্রশাসনের ভূমিকায় হতাশ, স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় হতাশ, সিবিআই এর ভূমিকায় হতাশ, বিচার ব্যবস্থা বিষয়ে হতাশ। যদি হতাশা থেকে অবভিয়াসলি আমরা সেটা বলবো, কেউ তো মাথার দিব্যি দেয়নি যে সবাই খুব ভালো, না হলেও বলতে হবে ভালো। আরে বাবা, যে পরীক্ষা পাস করছে না তাকে আমি কি করে জোর করে বলবো যে ঠিক আছে? যদি আমি সাধারণ মানুষ হিসেবে, একজন আন্দোলনকারী হিসেবে, যদি আমার দিদির বিচার নিয়ে আমার যদি কোথাও মনে হয় আমার সন্তুষ্টি আসছে না, যেরকম আমি এক্সপেক্ট করছি সেই রেজাল্টগুলো সেভাবে কাজগুলো এগোচ্ছে না, একটা স্লথ হয়ে যাচ্ছে, অবভিয়াসলি সেখানে আমি হতাশা জানাবো। আচ্ছা বিশ্বজিৎ দা, খুব সংক্ষেপে। আমি 3টে জিনিস বলবো যে লাভটা কি হলো। ডক্টরদের লবি এবং পলিটিক্স মানুষ জানতে পারলো যে তাদের ভিতরে একটা পলিটিক্স আছে। 2 হচ্ছে ডাক্তারদের সুরক্ষা এবং নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা উপেক্ষিত হচ্ছে না, সেটা জানা গেছে। এবং সরকার এবং প্রশাসনের সদিচ্ছা, বিভিন্ন উদ্যোগ নেওয়া, এই 3টে জিনিস হচ্ছে লাভ হচ্ছে। আর সবাই একটা বিষয়ে একমত, যে রাজনৈতিক দল যে দর্শনেরই হোক না কেন, অভয়ের বিচার চাই। এটাতে দীর্ঘদিন পরে একটা ইস্যুতে শুভজিৎ, না লাভ ক্ষতি যদি হয়তো বিচার করা হয়, তাও অনেক কিছু তো এখানে গেমস রয়েছে। গেম রয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, তার যে বেহাল দশা, এটা উঠে এলো। 2 হচ্ছে যে তার বিরুদ্ধে সাধারণ মানুষের দলমত নির্বিশেষে যে ক্ষোভ, রাস্তায় নামা। এবং সব থেকে বড় কথা আছে, আমরা অতীতে বোধহয়, আমরা জানি না যারা থেকে ছোট আছে বড় আছে বা অনেকেই টিভির ওপর থেকে দেখছে, এরকম বড় গণ আন্দোলন তো লোকে দেখেনি।
যে এরকমভাবে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এবং সবথেকে বড় কথা, এই যে মেডিকেল সিস্টেমের অভ্যন্তরে যারা নাকি ডাক্তার, তাদের মধ্যে কিছু লোক, সবাই বলবো না, কিছু লোক যে নিজের মানে রাজনৈতিক সত্তাকে ব্যবহার করে কিভাবে নিজেদের আখের গুছিয়েছে, এই বিষয়ে উঠে এলো। তো অবশ্যই আমরা যদি বলো কমপ্লিট লাভ বা সম্পূর্ণভাবে প্রাপ্তির জায়গা থেকে আমরা চাইবো আগামী দিনে বিচার যাতে আমরা পাই এবং অবশ্যই হাসপাতালগুলো যাতে নিরাপদ জায়গায় রূপান্তরিত। প্রণয়, খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে কথায় কথায় হচ্ছে ন্যায় বিচারের দাবিটাকে বাদ দিয়ে কমিটি এই সবগুলোকে বাদ দিন, ঠিক আছে? কমিটি আর হচ্ছে টাকা তোলা এগুলো বাদ দিয়ে হচ্ছে আমরা দ্রুত হচ্ছে যাতে সিবিআই ফাইনাল চার্জশিট দেয়। প্রথমত হচ্ছে যদি কমিটিতে যদি থাকতে হয় তাহলে কমিটিতে তার ইকুয়াল রিপ্রেজেন্টেশন গণতান্ত্রিকভাবে সেটা হোক। সবসময় হচ্ছে এক সবসময় আমি এদের মতো হবো না, কে জানে ওটাই বলেছি, একটু শোন ভালো করে, সেটাই বলা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি। ইলেকশন তত্ত্বাবধানে যেভাবে সিবিআই তদন্ত করছে সেটা দ্রুত তদন্ত, ফাইনাল চার্জশিট দিক, এবং বিভিন্নভাবে যে এরকমভাবে রাজনৈতিক স্বার্থগুলোকে চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে এগুলো বন্ধ হোক। এবং এইসব দাবিগুলোকে কেন্দ্র করেই আমরা হচ্ছে কালকে একটা গণকনভেনশনের ডাক দিয়েছি দুপুর 3টের সময় স্টার থিয়েটারে। আপনাদের সবাইকে অনুরোধ রইল, সবাই অবশ্যই আসবেন এবং আপনাদের মতামত বিনিময়ের মাধ্যমেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, আন্দোলন করব। দেখুন, একটা হচ্ছে যে এই যে বিচার, সেটা কিন্তু এখনো সিবিআই চার্জশিট দেবে, ফাইনাল চার্জশিট, তারপরে ট্রায়াল কোর্টে বিচার হবে, শাস্তি কি হলো না হলো তখন দেখা যাবে। এর মধ্যে অন্য কারোর কিছু করার নেই। বাকিটা হচ্ছে এই থ্রেট কালচার বা এই দুর্নীতি যেগুলো হচ্ছে, দেখবেন জানবেন এই তৃণমূলকে ক্ষমতায় রেখে এগুলো কিছু হবে না, যা হবে সবই সাময়িক, আমি বলে দিচ্ছি। মানুষকে এখন একত্রিত হতে হবে, হয়ে এই সরকারকে সরাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, বাংলা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুকে বাঁচাতে হবে। তার জন্য মানুষকে একত্রিত হতে হবে, তৃণমূলকে ক্ষমতা রেখে সেগুলো কখনো সম্ভব নয়। আচ্ছা, একদমই। অনেক ধন্যবাদ প্রত্যেককে। মানে যে বিষয়গুলো এই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এলো, দুঃখজনক বিষয় যে একজনের প্রাণের বিনিময়ে, মর্মান্তিক মৃত্যুর বিনিময়ে, কিন্তু বিচারের যে দাবি সেটা কবে শেষ হয়, সত্যি কবে সামনে আসে, নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।